জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। 3 দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দিল্লির দূতাবাস কর্মকর্তারা। সেখানে সাংস্কৃতিক আনুষ্ঠানিকতায় তাকে অভিবাদন জানানো হয়। পরে সেখান থেকে সফরকালীন আবাসে যান সরকার প্রধান। এর আগে সকাল 10টা 15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। 3 দিনের এই সফরে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে। অপ্রদর্শিত অর্থ মূলধারায় এলে তা থেকে কর আদায়ের মাধ্যমে সরকারের আয় বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ পার করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে বাড়াতে পারে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালো টাকা সাদা করার নামে মাছের টোপ দেয়া হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। জেএসডি আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছে আর্থিক খাতের গবেষণা সংস্থা সানেম। বাজেটে খেলাফি ঋণ কমিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ রাখা হয়নি বলেও মনে করে গবেষণা সংস্থাটি। বর্তমানে আমাদের যে আর্থিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাজেটের ক্ষেত্রে অগ্রাধিকারটা তৈরি করা, এবং অগ্রাধিকারটা তৈরি করার ক্ষেত্রে অগ্রাধিকার আমাদের তৈরি করতে হবে আমাদের বিভিন্ন উন্নয়ন বাজেটের ক্ষেত্রে কোন জায়গায় আসলে আমরা অর্থ দেব। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পরিচালন ব্যয় যেটা সেটা আমরা কিভাবে কমিয়ে আনবো, এবং সেই জায়গাটাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার কথা বলা হয়েছে, কিছু হয়তো কাজ করাও হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিচালন ব্যয় হচ্ছে 64% মতো বাজেটের। সুতরাং এত বড় পরিচালন ব্যয় যদি থাকে, এবং যেটা একটু আগে বললাম যে অনেক মন্ত্রণালয়ে 20% 22% বরাদ্দ, সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে বর্তমানে যখন আমাদের একটা টাইট ম্যাক্রো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ওই জায়গাগুলোতে ব্যয় কাটছাট আরো করা যেত কিনা। যেসব এজেন্সি হজ যাত্রী পাঠাতে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আমরা কিন্তু কোনো হ্যাসেলে পড়িনি, কোনো হ্যাসেল হয়নি। আসলে এটাকে আমার মনে হয় অযথাভাবে এটা কিন্তু বলা হয়েছে, কারণ যখন আপনারা হ্যাসেলের কথাটা বলছেন সেই সময় বাংলাদেশ 87% আমাদের ভিসা কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, আর আমরা এই 4টে দেশের আমরা সবচেয়ে হাইস্ট আমাদের হজযাত্রী যাচ্ছেন। সে জায়গায় ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া তাদের পার্সেন্টেজ ছিল 49%, 51%, 53%, বাট বাংলাদেশ 87% অ্যাচিভ করেছে।
দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ নিষ্পত্তির জন্য ভার্চুয়ালি কোর্ট বসিয়ে কাজ করার পরিকল্পনা করছে সরকার। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেন, দেশে আইনের শাসন রয়েছে বলেই সাধারণ মানুষ এখনও সঠিক বিচার পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় 40 লাখ মামলা বিচারাধীন রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করছে সরকার। আদালতে এখন ন্যায় বিচার গ্রহণযোগ্য স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আরও অনেকে। 6 ক্যাটাগরিতে 21 শিল্প প্রতিষ্ঠানকে দেয়া হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড। 2022 সালে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানে 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় বলেন, শিল্প খাতকে বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক উচ্চ অগ্রাধিকার শিল্প সৃষ্টি ও পরিবেশ বান্ধব শিল্পায়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলার 37তম বার্ষিক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ক্লাবটি অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ নানা ক্ষেত্রে অবদান রাখছে। সংগঠনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব কল্যাণমূলক সামাজিক নানা সমস্যা সমাধানে ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি আরও বলেন, সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন্স ক্লাবের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আর্তমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে আপনারা অন্যদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কর্মস্পৃহা অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। এখন চারিদিকে দিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। শেষ হলো 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। কৃষিতে উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে রাজধানীর খামারবাড়ি কেআইবি চত্বরে এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। এবার মেলায় অংশ নিয়েছে 8টি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি 55টি প্রতিষ্ঠানের 63টি স্টল। এ মেলায় বিভিন্ন ধরনের ফল ও ফল চাষে প্রযুক্তির প্রদর্শন করা হয়। এবারের প্রতিপাদ্য ফলে পুষ্টি অর্থবেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ। রাজধানীর বিআরসি মিলনায়তনে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজকরা বলেন, স্মার্ট কৃষির মাধ্যমে পণ্য উৎপাদিত হলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। যে সকল পদক্ষেপ এই বাজেটের মাধ্যমে নিয়েছি এবং আশা করছি যে ভূ রাজনীতির, ভূ অর্থনীতির যে ট্রেন্ড, এই ট্রেন্ড যদি অব্যাহত থাকে আর কোনো যদি বিপর্যয় না হয়, ইনশাআল্লাহ মুদ্রাস্ফীতি কমে আসবে এবং
আমাদের মুদ্রাস্ফীতি আরো অনেক কমলেও আমাদের চাষিরা, আমাদের কৃষক ভাইয়েরা তারা লাভবান হবে এবং কৃষি একটা লাভজনক পেশা হিসাবে এটা থাকবে এবং অব্যাহত থাকবে। ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম থাকছে হাট আঙিনা। তবে আগের বারের চাইতে এবছর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। চট্টগ্রামের আজ থেকে পুরোদমে শুরু হবে কোরবানির পশু বিক্রি। তাই প্রস্তুত নগরের 3টি স্থায়ী ও 7টি অস্থায়ী সহ মোট 10টি গরুর হাট। এদিকে এরই মধ্যে খামারগুলোতে শুরু হয়েছে পশু বেচাকেনা। এবার কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লাখ পশু, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। তবে ক্রেতাদের অভিযোগ আগের বারের চাইতে এবার পশুর দাম অনেকটাই বাড়তি। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি গোখাদ্যের দাম বৃদ্ধি ও লালন পালনে খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম। রাজধানীতে অভিযান চালিয়ে মূল হোতা সহ জাল টাকা তৈরি চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে কদমতলীর দনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। এ সময় প্রায় 1.5 কোটি টাকার জাল নোট সহ ভারতীয় নকল রুপিও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মূল হোতা জাকির প্রায় 25 বছর ধরে এ কর্মকাণ্ডে জড়িত। এছাড়া কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন তিনি। অভিযান শেষে ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে তৈরি হতো জাল টাকা। ঈদের আগে দেশের বিভিন্ন বাজারে বাড়ছে মশলা ও মশলা জাতীয় পণ্যের দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে এলাচ ও জিরার দাম। মশলা জাতীয় পণ্যের মধ্যে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। ফেনীর বড় বাজারে ভারতীয় জিরা বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। টার্কিশ জিরা বিক্রি হচ্ছে 900 টাকায়। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা। একইভাবে এলাচ বিক্রি হচ্ছে 3700 টাকা। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 3400 টাকায়। 50 টাকা বেড়ে দারুচিনি বিক্রি হচ্ছে 555 টাকায়। এছাড়া বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও ধনিয়া সহ সব ধরনের মশলার দাম। উত্তরের জেলা নওগাঁ সহ দেশের বিভিন্ন হাট বাজারে চিত্র প্রায় অভিন্ন। এতে বিপাকে সাধারণ ভোক্তারা। এ অবস্থা নিরসনে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। গুণী চিত্রশিল্পী হাশেম খানের নির্বাচিত 220টি চিত্র নিয়ে দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। 1956 থেকে 2023 সাল পর্যন্ত তার আঁকা ছবি নিয়ে দিনব্যাপী এই প্রদর্শনী হচ্ছে। হাশেম খানের চিত্র প্রদর্শনীর মাধ্যমে গ্রাম বাংলা ও বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছবি ফুটে উঠেছে। জল রঙে ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলো। এ সময় শিল্পী হাশেম খান ভবিষ্যতে একটি জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্নের কথা তুলে ধরেন। তবে এজন্য আর্থিক সঙ্গতি নেই বলেও জানান তিনি। ভাষা তৈরি করেছে, একটা বিশ্বজনীন ভাষা। আপনি দেখতে কিভাবে শিল্পের রাস্তাঘাট কত কিছু হয়ে যাচ্ছে এই যে দেশে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতের নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন বিজেপির শরিক দল টিডিপি ও জেডিইউর সদস্যরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্র বলছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপির 4 জন ও নীতিশ কুমারের জেডিইউর 2 জন জায়গা পাচ্ছেন ক্যাবিনেটে। টিডিপির পক্ষ থেকে নতুন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রামমোহন নাইডু, হারিশ বলযোগী ও
দগ্গুমাল্লা প্রসাদের নাম শোনা যাচ্ছে, আর জেডিইউ থেকে শোনা যাচ্ছে লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম। শনিবার বিকেলে এনডিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রাহুল গান্ধীকে লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে প্রস্তাব দিয়েছে কংগ্রেস। বিকেলে দলটির ওয়ার্কিং কমিটির বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। আর সোনিয়া গান্ধীকে কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে প্রস্তাব করেছে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শেষ করছি এখন চারদিক।